আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তাহসিন সাবা, রূপু, আইভি জামান, হাবিবা আক্তার, সারামণি, তানজিলা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে তো সকালবেলার ক্লাস, অনেকেই হয়তো এখনো জয়েন করতে পারেন নাই বা বিভিন্ন কাজে বাইরে আছেন। তো যারা জয়েন করেছেন একটু আমাকে জানান যে আমার কথাটা খুব ক্লিয়ারলি আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। নাসিম জয়েন করেছেন, শুভ সকাল। মাজারুল ইসলাম, অনিকা রহমান, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমাকে জানান যে আমার কথাটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তানজন তিনও লিখেছেন ক্লিয়ার আপু। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করবো। আর একটু অপেক্ষা করছি আমরা। ক্লিয়ার, ঠিক আছে, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই তো? ওকে। গতকালকে রাতে আমরা আপনার বীজগাণিতিক রাশিমালা যেটা করছিলাম, সেই বীজগাণিতিক রাশিমালা আমরা কিউবের কয়েকটা ম্যাথ দেখেছি। আজকে আরো কয়েকটা অঙ্ক আমরা দেখব, কিউবের আরো কয়েকটা অঙ্ক দেখবো, এবং এরপরেই আমরা সরাসরি চলে যাব আজকে আপনার অনুপাত এবং সমানুপাত, যেটা এই অনুপাত এবং সমানুপাতের ম্যাথে আজকে আমরা ডিরেক্ট চলে যাব এবং চেষ্টা করবো অন্তত একটা বা দুটো অঙ্ক আজকে করার জন্য। আমি আর দেরি না করে, হাবিবা আক্তার জয়েন করে লিখেছেন ক্লিয়ার। মিফতাহুল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ক্লাস, সকালবেলা আসলে আমাদের এনার্জি অনেক বেশি থাকে, সকালবেলা পড়তেও ভালো লাগে এবং খুব এনার্জেটিকও লাগে সকালবেলা পড়াশোনা করতে, বা আমার কাছে মনে হয় একটা ফ্রেশ স্টার্ট হয় আর কি। আপনাদের কেমন লাগে আমি জানি না, অনেকে আবার সকালে পড়তে পারে না, রাতে পড়ে। আমি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট সকালে উঠতে পারতাম না, পড়তাম রাতে, কিন্তু এখন আবার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। এখন সকালবেলা মনে হয় যে খুব ফ্রেশ একটা স্টার্ট করা যায়, যে কোনো পড়া, যে কোনো কাজ বা ক্লাসও সকালবেলা নিলে ভালোই লাগে আমাদের। শাহ পরান, নামিরা দিশা, কামরুন নাহার কলি, ওয়ালাইকুম আসসালাম। আরিফা ইয়াসমিন রত্না জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। মমতা চক্রবর্তী, নমস্কার।
সকালবেলা তো আপনাদের উপস্থিতি দেখে আমি কিন্তু ইমপ্রেস। আমি ভেবেছি যে এতজন আসবেনই না, আসলে হয়তো ঘুম থেকে উঠতে পারবেন না। কামরুন নাহার কাকলি, মেহেদি হাসান, মেহেদি ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল কলি, এমডি রাজি ওয়ালাইকুম আসসালাম, সাবরিনা তারান্নুম পুণ্য ওয়ালাইকুম আসসালাম, ফয়সাল শাহরিয়ার রাতুল, নুসরাত জাহান জুই ওয়ালাইকুম আসসালাম, নমস্কার মমতা, অ্যাডভোকেট আবু ফাহাদ তৌকির ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করে নিই। বাট বিফোর আই স্টার্ট, আমাকে একটু বলেন তো আপনারা যে আমরা এই যে বীজগণিত করছি, আপনাদের কাছে কি বীজগণিত ডিফিকাল্ট মনে হচ্ছে, বা এমন কি মনে হচ্ছে যে আমরা পারবো না, বা কঠিন লাগছে অনেক বেশি, বা নিজেরা যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন তখন কি অনেক টাফ মনে হচ্ছে? একটু আমাকে জানান তো যে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা। এটা জেনে তারপর আমরা আজকে ম্যাথ শুরু করব। আব্দুল কাদের জুয়েল ওয়ালাইকুম আসসালাম, ফারজানা মুস্তারিক জয়েন করেছেন আমাদের সাথে, আসমা ইসলামী রিমি ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি কি ডিফিকাল্ট মনে হচ্ছে আমরা যে বীজগণিতগুলো করেছি, বা বাসায় যখন দেখলেন বা প্র্যাকটিস করতে গেলেন তখন কি অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়েছে? না, ডিফিকাল্ট মনে হচ্ছে। মনিকা লিখছেন পানির মতো ইজি লাগছে আমার কাছে। সুচি চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, সৈয়দ শাবির আহমেদ, শাহ পড়ান কঠিন মনে হয় না। আচ্ছা, না আপু কঠিন লাগছে না, তাহলে তার কোনো সমস্যাই নেই। যদি কঠিন না লাগে তাহলে কিন্তু আর কোথাও কোনো সমস্যা নেই। কঠিন লাগলে বরং একটু ঝামেলা, আমাদের শুরুতেই মোটিভেশন নষ্ট হয়ে গেলে প্রবলেম। ম্যাথ নিয়ে তো আপনারা এমনিতেই ভয় পান, তবে আমি বলেছি না যে ম্যাথে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় যে জুডিশিয়ারি রিটেনে জেনারেল আসলে আপনাদের ভয় পাওয়ারই দরকার নেই, জেনারেলটা খুব সহজ হয়। এবং একটাই তো আপনাদের টেনশনের জায়গা থাকে, জেনারেল নলেজ। জিকে তো বুঝতে পারেন না কিভাবে করবেন, ওটা তো আমি পুরোটা রেডি করে দিই। আফরা অনিকা, এরা ডিফিকাল্ট না, বাট আপনি যে প্যাটার্ন ম্যাথ করাচ্ছেন অমন প্যাটার্নই কি বোর্ড বই থেকে প্র্যাকটিস করবো? হ্যাঁ, এগুলোই করবেন, আর এর পাশাপাশি জুডিশিয়ারি বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। সাউন্ড কম শোনা যাচ্ছে, এটা কি সবারই সমস্যা? সাউন্ড কি সবার জন্যই কম লাগছে? রেগুলার ম্যাথ করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। যে টপিকগুলো আমরা শেষ করেছি এগুলো থেকেই শুরু করেন। যেমন আমরা প্রথমে যে বীজগাণিতিক রাশিমালা করছি, আপনার স্কোয়ারের সূত্র, কিউবের সূত্র ধরে ধরে বিভিন্ন মান নির্ণয়, বিভিন্ন প্রমাণ দেখছি, আপনি এটা শুরু করতে পারেন, এখান থেকে স্টার্ট করতে পারেন। আর আমি তো বইয়ের সাজেশন দিয়েছি, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, ওই বইটা নিতে পারেন। ওই বইটা নিয়ে ওইখান থেকে আপনি শুরু করলেন। যেগুলো ক্লাসে করানো হচ্ছে সেখান থেকেই আপনার শুরু করাটাই বেটার। মাঝারুল ইসলাম আপু, অনেকদিন পর ম্যাথ করছি, একটু প্রবলেম হচ্ছে, একটু কম শোনা যায়, সাউন্ড ঠিক আছে। তাহলে যাদের কম তারা নিজেদের মোবাইলের ভলিউমটা বাড়ায় দেন, আমার কাছে মনে হয় তাহলে ঠিক থাকবে। আমার এখানে তো পারফেক্ট দেখাচ্ছে সবকিছু, তাহলে যাদের সমস্যা হচ্ছে তারা একটু মোবাইলের ভলিউমটা বাড়ায় দেন, আমার মনে হয় যে পারফেক্ট থাকবে। ঠিক আছে, আমরা শুরু করে দিই তাহলে। আমরা আজকে আরো কয়েকটা কিউবের ম্যাথ দেখব, তারপরে হয়তো আমরা সমীকরণে যাব, বা কিউবের ম্যাথ করে আজকে শেষ করব। কেন আমি বীজগাণিতিক রাশিমালাতে একটু বেশি সময় আপনাদেরকে নিচ্ছি, এটার কারণটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিমালা থেকে রিসেন্টলি অনেক প্রশ্ন এসেছে। আমরা যদি লাস্ট 3টা বা 4টা বিজিএস পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করি, যেমন আপনি যদি 17 বিজিএস দেখেন বা 16 দেখেন, 15 দেখেন, দেখবেন যে এই টপিকটা থেকে এমন কোনো বছর নাই যখন একাধিক অঙ্ক না দেয়। সুতরাং এই টপিকটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের করতেই হবে। আমাদের তো সাকুল্য 13টা অঙ্ক আসে সব মিলিয়ে, 13টার মধ্যে আমাদেরকে 10টা অঙ্ক করতে হয়, যে 10টা এক একটা নাম্বার হচ্ছে 5 নাম্বার করে, আমাদের 50 নাম্বার আসে। 13টার মধ্যে দেখা যায় যে আমাদের জ্যামিতি থেকে আসে 3টা, 2টা বা 3টা প্রত্যেক বছরই আসে। বাকি যে 10টা আমার থাকে সেখান থেকে 5টা বা 6টা আসে পাটিগণিত থেকে, আর 4টা বা 5টা আসে অ্যাভারেজে বীজগণিত থেকে। এবং ওই যে বীজগণিত থেকে 4টা বা 5টা ম্যাথ আসতেছে, এর মধ্যে একাধিক অঙ্ক এই টপিক থেকেই কভার করে। একটা তো কমন পড়বেই, মানে এটা তো মাস্ট, কোনো মিস হবে না। কিন্তু যদি সিস্টেমেটিক্যালি যায় তাহলে একটার বেশিও এখান থেকে কমন পড়তে পারে। আর এবার আপনাদের জন্য আমি একটু লগের অঙ্কগুলো করাবো, সূচকের অঙ্ক।
কারণ এটা আমরা দেখলাম যে গত বিজিএস থেকে যেহেতু প্রশ্নটা এসেছে, সুতরাং এটা এবার আমি আপনাদের জন্য দেখাই দেবো। 19 বিজিএস আমি আর কোনো ঝুঁকি রাখতে চাই না। প্রয়োজনবশত আমাদের অ্যালজেব্রার ক্লাস দিয়েছে 4টা, দরকার হলে আমরা আরও একটা ক্লাস এক্সট্রা নিয়ে এটা শেষ করব। কিন্তু টপিক যেখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো সবগুলো ইনশাআল্লাহ কাভার হবে। আর পাটিগণিত নিয়ে একটু ভয় পাওয়া যাবে না, পাটিগণিত আরও সহজ। জ্যামিতি একদম সহজ, বীজগণিত সহজ, সব থেকে সহজ হচ্ছে পাটিগণিত। আমি যখন আপনাকে পাটিগণিতগুলো দেখাবো আপনি নিজে আমাকে বলবেন যে সব থেকে ইজি সেগমেন্ট হচ্ছে পাটিগণিত। এটা আপনি আমাকে রিভিউ দিবেন ক্লাসে। এইটুকু বিশ্বাস আমার নিজের উপরে আছে, আপনাদের উপরে আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার অভিজ্ঞতা আছে। প্রত্যেক বছরই আমি যখন ক্লাস শুরু করি, ম্যাথ ক্লাস, আমি পাটিগণিত দিয়ে আগে শুরু করি। তো দেখা যায় পাটিগণিতটা সব থেকে সহজ লাগে ওদের কাছে। পরে যখন আমরা বীজগণিত বা জ্যামিতি করতে যাই তখন তারা বলে যে আপু বীজগণিতটা একটু কঠিন লাগছে, জ্যামিতিটা তার একটু এলোমেলো লাগছে। তো এই জন্য এবার আমরা সিস্টেমটাই চেঞ্জ করছি। সিস্টেম চেঞ্জ করে আগে আমরা বীজগণিত শুরু করলো, জ্যামিতি দিয়েছি, ঠিক আছে, যেটা আপনাদের বেশি কষ্ট লাগে সেটা শেষ হয়ে যাক। তারপরে বীজগণিত, সব থেকে সহজ পাটিগণিত, এটা সবার লাস্টে রাখা হয়েছে, যেন যত সময় যাবে আপনার কনফিডেন্স যেন তত বাড়ে। কখন এক্স দিয়ে ভাগ করব বোধকে, কখন হর বা লবকে কিছু একটা দিয়ে গুণ করব, এগুলা কি করে বুঝবো? এগুলো তো ম্যাথের প্যাটার্ন দেখতে হয়, আপনাকে কি দেয়া আছে, আপনি কি প্রমাণ করতে চান সেদিকে, বা আপনার কোন রাশিটার মান বের করতে বলছে। যেমন আমরা আজকে করতে করতে আরেকবার দেখবো এটা। যারা জেসিকা, পাটিগণিত কঠিন লাগে আমার কাছে। পাটিগণিত একেবারে সহজ। আপনি যখন আমি ক্লাস করাবো তখন আপনি বলবেন যে এর থেকে সহজ বোধহয় ম্যাথের আর কোনো সেগমেন্টই হতে পারে না। আপনি নিজে এইটা মনে রাখেন, মার্ক করে রাখেন। আপনি পাটিগণিতের 2-3টা ক্লাস যাওয়ার পরে বলবেন আয়শাও লিখেছেন পাটিগণিত কঠিন লাগে। পাটিগণিতের 2-3টা ক্লাস যাওয়ার পর আপনি বলবেন পাটিগণিত সব থেকে সহজ। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। যদি x⁴ minus x² plus 1 equal to 0 হয়, x³ plus 1 divided by x³ equal to what? এটা হচ্ছে আমার ম্যাথ। x⁴ minus x² plus 1 equal to যদি 0 হয় তবে x³ plus 1 divided by x³ equal to what? এখন আমাকে যখন এই ধরনের অঙ্ক আমরা পাই, আপনারা নিজেরা তো করবেনই সব সময়, বা নিজেরা তো এটা এখনো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যারা পারেন না বা যারা বোঝেন না তাদের জন্য আমার পরামর্শটা থাকে যে এই টাইপের ম্যাথগুলো যখন দেয়, কোনো কিছু মান নির্ণয়, এগুলোকে আমরা বলেছি মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয় যখন আপনাকে করতে দিবে তখন একটু ভালো করে খেয়াল করবেন যে আমার কাছে কোন রাশিটা দেয়া আছে আর আমাকে কোনটার মানটা বের করতে হবে, বা কোন রাশিটাকে আমার প্রমাণ করতে হোক বা মান নির্ণয় করতে হোক সেদিকে তাকাতে হয়। এখন যেটা প্রমাণ করতে হয় সেখান থেকে তো আপনি, বা যেটা মান নির্ণয় করতে হয় সেখান থেকে তার আগানোর কোনো সুযোগ নেই। আমি তো এই রাশিটা নিয়ে সামনে আগাইতেই পারবো না, আমি কি করবো? এখানে সর্বোচ্চ একটা সূত্র লিখতে পারি, তারপর ম্যাথ শেষ। আর কোনোভাবে এটা মান বের করা যাবে না। আমাকে গিভেন যে রাশিটা দেওয়া আছে বা প্রদত্ত যে রাশি যেটা দিয়ে দিচ্ছে আমাকে অলরেডি, এখান থেকে আমাকে কাজ করতে হবে। এবং এখান থেকে কাজ করতে গিয়ে আমার মাথায় জিনিসটা রাখতে হবে, কিছু একটা আমাকে করতে হবে যেন ফাইনালি আমি x+1/x এরকম একটা ফিগারে নিয়ে আসতে পারি। কারণ আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে x³ plus 1 divided by x³ এর মান বের করা। সুতরাং আমার কাছে যা আছে এটাকে এমন কোন একটা কাহিনী করতে হবে, এমন কিছু একটা করতে হবে যেন আমার ফাইনালি x+1/x টাইপের একটা ফিগার চলে আসে। তাহলে আমি লিখতে পারি যে দেয়া আছে x⁴ minus x² plus 1 equal to 0। পরের লাইনে আমি লিখতে পারি x⁴ plus 1
ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। জাস্ট বাদিকের এক্স স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, এইটুকুই আমার কাজ। এখন আপনি বলতে পারেন আমাকে যে আপু কেন আমি এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স স্কোয়ারটাকে এক পাশে রেখে 1টাকে ডান দিকে নিলাম না, এটা বলা যায় না? অ্যান্সার হচ্ছে 0। অলরেডি করে ফেলেছেন? আচ্ছা ঠিক আছে, যারা করেছেন তাদের তো ভেরি গুড অ্যান্সার। যারা লিখেছেন সমস্যা নেই, যারা করেন নাই এখনো আমরা করছি আস্তে আস্তে। অলরেডি এমডি রাজীব এবং কাসিম সাবার উপু, সুচি চৌধুরী আপনাদের উত্তর দিয়েছেন, আমরা দেখি আসলে। এখন একটা প্রশ্ন হতে পারে এরকম যে সাধারণত আমরা যেটা করি, আমরা এক্স গুলোকে সবসময় বাদিকে রাখি, এক্সটাকে বাদিকে রেখে আমাদের যে নাম্বারটা আছে সেটাকে আমরা সমীকরণের ডানে নিয়ে যাই। এটা নর্মালি আমরা এতক্ষণ যাবত বা একদিন যে অঙ্কগুলো করেছি আমরা এটাই দেখেছি। তাহলে এখন এই লাইনে এসে কেন আমি একটা এক্স কে ডান পাশে নিয়েছি, কেন 1 সংখ্যাটাকে বাদিকে রেখেছি? কারণ খেয়াল করেন একটু, আমার এখানে যদি দুইটা এক্স কে আমি বাদিকে রাখি, আমার টার্মটা কেমন, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমার তো মাইনাস রাখলে চলবে না, আমাকে তো সামহাও এক্স প্লাস 1/x, এখানে একটা প্লাস কথাটা কোনো না কোনো ভাবে নিয়ে আসতে হবে। সো ওইটুকু কাজ করার জন্য আমাকে এক্স স্কোয়ারটাকে আবার ডান দিকে নিয়ে আসতে হলো, সামনে একটু আগানোর জন্য। এর পরের লাইনে এসে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। লেখা যায় না এরকম করে? কি করেছি, উভয় বাম পাশে এক্স স্কোয়ারটা জাস্ট কমন নিয়েছি, বাম পাশে এক্স স্কোয়ার কমন নিয়ে। আচ্ছা এই যে আমরা কথাটা লিখি না যে এক্স স্কোয়ার কমন নিয়ে, এই কমন নিয়ে কথাটার মান হচ্ছে, কমন নিয়ে কথাটার মান হলো ভাগ করে, অর্থ হচ্ছে ভাগ করে। আমরা বলি না যে আমরা এখান থেকে এই জিনিসটা কমন নিয়েছি, কমন নেওয়া কথাটার মানেই হচ্ছে ভাগ করে। তাহলে আমি বাঁ দিকের রাশিটাকে এক্স স্কোয়ার দ্বারা শুধু ভাগ করে দিলাম। যদি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে আমার রাশিটা কেমন আসে, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে আপনি যদি ভাগ করেন বা কমন যদি নিয়ে ফেলেন, রাশিটা অনেকটা এরকম আসে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কাইন্ড অফ এরকম আসে। এরপরে আপনি যদি উভয় দিকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেন তাহলে আপনার রাশিটা আসে এরকম, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, জাস্ট দুই পাশে এক্স স্কোয়ারকে ভাগ করে দিয়ে, উভয় পাশে এক্স স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান তৈরি, মানে সূত্র চলে আসছে আমার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যখন আসে, এটার তো সূত্র আমরা প্রয়োগ করে ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার, a plus b whole square minus 2ab equal to হচ্ছে 1। তাহলে আমি রাশিটা ফাইনালি পেয়ে যাচ্ছি কেমন, x plus 1 divided by x square minus 2 equal to 1। সুতরাং x plus 1 divided by x square, আচ্ছা সুতরাং লেখা যাবে না, আরেকটা কমা দেন, equal to হচ্ছে 3। এরপরের লাইনে লিখেন, সুতরাং x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3। এই পর্যন্ত আমি x প্লাস 1 বাই x এর একটা মান বের করতে পারলাম। এখানে প্লাস মাইনাস না দিয়ে যেহেতু মান নির্ণয় করছে আপনি রুট ওভার 3 দিতে পারেন। এখন আমাকে বের করতে বসে x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউবের মান। চলে যান প্রদত্ত রাশিতে, প্রদত্ত রাশি ডান পাশে লিখি আমরা, প্রদত্ত রাশি হচ্ছে x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব, মানে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা আমরা জানি সহজ সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখেন তো x প্লাস 1 বাই x এর একটা মান আমরা পেয়েছি রুট ওভার 3, এটার হোল কিউব মাইনাস 3 রুট 3 এরকম পেয়েছি না আমরা। এখন রুট ওভার 3 এটাকে যখন আমি হোল কিউব করতে যাব তখন আমার বিষয়টা কি কিরকম আসে, 3 রুট 3 আসে না? তখন বিষয়টা আমরা আসি কিরকম, এই রুট ওভার 3 হোল কিউব কালকেও দেখিয়েছি যে রুট ওভার 3 হোল কিউব মানে কি রুট 3 প্লাস রুট 3, সরি রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3, দুইটা রুট 3 মিলে হয় 3 আর একটাতে এক্সট্রা থাকি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 রুট 3 মাইনাস 3 রুট 3।
ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে এই যে শুরুতে যারা 0 অ্যান্সার দিয়েছিলেন আপনাদেরটা সঠিক। আমাকে একটু বলেন ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে কমেন্ট করে জানান যে অঙ্কটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার হয়েছে? সবাই লিখেছেন ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই। এবার যে ম্যাথটা করবো এটা একেবারে ছোট্ট একটা অঙ্ক, খুবই ছোট, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা প্রিলিতেও আসতে পারে বা রিটেনও দিয়ে দিতে পারে। আমাদের কিন্তু জুডিশিয়ারি রিটেনে আপনারা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, অনেক বড় বড় অঙ্ক কিন্তু আমাদের দেয় না। বীজগণিতের মধ্যেই আপনার থার্ড লাইনটা উভয় পক্ষকে দ্বারা ভাগ করে পাই লিখছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, লিখবেন, কোনো সমস্যা নেই, একই কথা। কমন নিয়ে বা ভাগ করে একই কথা, এটা কোনো ব্যাপার না। আমাদের কিন্তু অনেক বড় বড় অঙ্ক আসে না, আপনি খেয়াল করে দেখেন, বিগত বছর প্রশ্নগুলো দেখেন, আসবে ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু অঙ্কগুলো হচ্ছে একটু ট্রিকি ম্যাথ, ছোট ম্যাথ কিন্তু ট্রিকি ম্যাথ। এখন যে অঙ্কটা করবো এটাও খুব ছোট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা সহজ, একদম সহজ। যদি a প্লাস ইকুয়াল টু 3 হয়, তবে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার -4 ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে আমার ম্যাথ। বলেছে যদি a প্লাস a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3 হয়, তবে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার -4 ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এদের মান কত হবে এটা আপনাকে বের করতে বলেছে। একটু দেখেন, এই ম্যাথটা আমাদের কাছে একটু আনকমন লাগবে, কারণ এটা এই প্যাটার্নগুলো আমরা করি নাই। আমরা সো ফার যে প্যাটার্নগুলো করে আসলাম বা যে যে অঙ্কগুলো আমরা করেছি সের মধ্যে এটা আসলে ইনক্লুডেড না। তাহলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব বা কিভাবে আগাবো একটু দেখি, কিভাবে আমাদের যেটা আমাদের গিভেন রাশি সেই পর্যন্ত কিভাবে যাওয়া যায়। আমাদের কাছে এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে সবসময় আমরা এরকম একটা ফিগার পেয়েছিলাম, এক্স প্লাস 1/x বা a প্লাস 1/a, এই টাইপের একটা ফিগার আমরা সোফার পেয়েছি। বা না পেলেও আমাদের কাছে যে জিনিসটার মান দেওয়া থাকতো সেখান থেকে আমরা a প্লাস 1/a টাইপের একটা রাশি বের করে ফেললাম বা বের করেছি। কিন্তু এখন আমি এদিকে তাকায় দেখতেছি যে আমার তো a প্লাস 1/a এর কোনো কাজই নাই। তাহলে আমি আসলে এটা কেমনে আগাবো, আমি কি করব, বা আমার পদ্ধতিটা কি হবে, এটা একটু আমরা দেখি। আমরা ম্যাথ করতে করতে সামনে আগাবো। প্রথমে আমরা একটু লিখি যে a প্লাস দেয়া আছে, a প্লাস a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3, বা a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 3। এই লাইনটাই আমার মূলত কাজ শেষ। আসলে যা বোঝার আমরা এই লাইনে মোটামুটি বুঝে ফেলছি। তাহলে এই যে পরের লাইনটা আমি লিখলাম যে a প্লাস 1/a ইকুয়াল টু 3, কিভাবে লিখলাম এটা আমি, বা কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম যে আমার এটা a প্লাস 1/a ইকুয়াল টু 3 হবে? কারণ মনে রাখবেন, কোনো কিছুর উপরে যদি মাইনাস দিয়ে পাওয়ার দেওয়া থাকে, যে কোনো কিছুর উপরে মাইনাস দিয়ে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। যেমন আমরা যদি লিখি a টু দি পাওয়ার -5, এই কথাটা যদি আমরা লিখে ফেলি তাহলে আমি এই কথাটাকে এভাবে লিখতে পারি 5 ডিভাইডেড বাই
এ কথাটাকে একটু মানে ঘুরায় লেখা যায় বা ইনভার্স আকারে লেখা যায়, এটা হচ্ছে নিয়ম। এ টু দি পাওয়ার -1 কথাটাকে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই এ, মানে ইনভার্স করে লিখবো, বা এ টু দি পাওয়ার -4 এই কথাটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইনভার্স করে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 এভাবে লেখা যায়। অর্থাৎ পাওয়ার যাই থাকবে এটাকে জাস্ট আমি ঘুরাই দিব, ইনভার্স করে দিব। তাহলে আমি লিখলাম যে a প্লাস 1 বাই এ ইকুয়াল টু হচ্ছে আমার 3। এখন আমার প্রদত্ত রাশিতে আমি চলে আসি, কারণ আমার আসলে আলটিমেট টার্গেটই এটা, a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার -4 ইকুয়াল টু কত আমি জানি না, এটা আমার প্রদত্ত রাশি। তাহলে পরের লাইনে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। কিচ্ছু না, শুধু ইনভার্স ছিল, সরি মাইনাস ছিল, এটাকে আমি ইনভার্স আকারে নিয়ে আসছি। এটাকে এখন আমি সূত্রে ফেলবো, আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে ফেলবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তো আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। পরের লাইনে এসে আমরা আবার লিখতে পারি, এটাকেও দেখেন একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এভাবে লেখা যায় না? জাস্ট আমরা সূত্র প্রয়োগ করতেছি আর কিচ্ছু না, জাস্ট আমাদের এখানে সূত্র প্রয়োগ হচ্ছে। -2 এর মতোই থাকবে। পরের লাইনে এসে আমি লিখতে পারি এরকম a প্লাস 1 বাই a, এটার একটা মান আমরা পেয়েছি, a প্লাস 1 বাই a মান হচ্ছে 3। 3 এর উপরে এখানে উপরে একটা স্কোয়ার আছে, খেয়াল করে দেখেন, তাহলে আমি 3 স্কোয়ার দিলাম, মাইনাস এখানে থাকতেছে 2 এর মতো দিলাম, এই পুরাটার উপরে কিন্তু আরো একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দেন -2, তাহলে এখানে হচ্ছে 9 - 2 তার হোল স্কোয়ার -2, 7 স্কোয়ার -2, 49 থেকে 2 গেলে 47, এটাই অ্যান্সার। আমি করার অনেকক্ষণ আগে মনে হয় আপনারা করে ফেলেছেন। হ্যাঁ, খাদিজাতুল কোবরা, ইনারা, তাহসিন সাবা, রূপো, অ্যাডভোকেট এমডি রাজীব সবার আগে করেছেন, তানজুম তিনু, জাহিদুল ইসলাম, আইভি যেমন, তারেক আহমেদ সজল, রাইট। আপনারা তো অনেক ম্যাথ ভালো পারেন, আমি আর কি করাবো আপনাদের বলেন, ম্যাথ তো মাশাআল্লাহ আপনারা অনেক অনেক ভালো পারেন। আরেকটু একটু কঠিন অঙ্ক করে আসেন। এই অঙ্কটা বুঝতে কারো কোথাও সমস্যা হয়েছে? ম্যাথটা একদম সহজ না, একদম পানির মতো সহজ না? আচ্ছা, তাহলে এবার আরেকটু ডিফারেন্ট প্যাটার্নের আরেকটা ম্যাথ করি। আমি আসলে মোটামুটি যেই প্যাটার্নগুলো পরীক্ষায় আসে সবগুলো প্যাটার্ন থেকে একটা একটা করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, এবং চেষ্টা করতেছি যেন রিপিটেড ম্যাথ কম আসে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আরেকটা অঙ্ক করে আসি। যদি x³ প্লাস 1 ডিভাইডেড বাই x³ ইকুয়াল টু 18√3 হয়, তাহলে x এর মান কত? যদি x³ প্লাস 1 ডিভাইডেড বাই x³ ইকুয়াল টু 18√3 হয়, তবে x এর মান কত? এই অঙ্কটা কঠিন বলবো না আমি, একটু বড় হবে অঙ্কটা। ইনভার্সটা বুঝলে বাকিটা ইজি আসে, রাইট? ম্যাথ আমার জন্য করাবেন আপু, ওরা পারে, দেখুক। আচ্ছা, এখন তো সহজ আপু, এক্সাম হলে যে কি হয় আল্লাহ জানে। এক্সাম হলেও সহজ লাগবে, একদম পানির মতো সহজ লাগবে। এবং আপনারা যখন ম্যাথ পরীক্ষা দিবেন, প্রথম 7 থেকে 8টা ম্যাথ আপনারা মানে কোনো দিক না তাকাই করতে পারবেন। আমার কথাটা একটু মিলাই নিয়েন। 19 BGS যখন আপনারা রিটেন দিবেন, 7 থেকে 8টা অঙ্ক আপনারা এক টানে করে ফেলবেন, মানে কোনো দিকে তাকাইতে হবে না।
লাস্টের একটা বা দুটা ম্যাথ থাকবে যেটা একটু ভেবে আপনাকে করতে হবে, মানে 35 থেকে 40 নাম্বার এই নাম্বারটা তুলতে আপনার কোনো দিকে তাকাইতেই হবে না, আপনি এক টান দিবেন, এক টানে দেখবেন আপনার 35 থেকে 40 নাম্বার শেষ, মানে কমন পড়ে গেছে এবং আপনি ম্যাথ সাকসেসফুলি করতে পারতেছেন। দুটো অঙ্ক থাকতে পারে বা 3টা অঙ্ক থাকতে পারে যেটা আপনাকে একটু ভেবে একটু বুদ্ধি খাটায় তারপর করতে হবে। আমি কিভাবে বলি এত কনফিডেন্টলি যে আপনি 35 থেকে 40 এক টানে ম্যাথগুলো করে ফেলতে পারবেন, কারণ আমি জানি যে যে প্যাটার্নগুলো আপনাকে ক্লাসে করাচ্ছি এগুলো যদি আপনি ঠিক মতো প্র্যাকটিস করেন বাসায়, ইনশাল্লাহ এর মধ্য থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে, এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নেই। এটা করবেন, পাশাপাশি জুডিশিয়ারি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবেন, তাইলেই হবে, আর দরকার নেই কিছু। তাহলে এটা আমরা একটু করে ফেলি। দেয়া আছে x cube plus 1 divided by x cube equal to হচ্ছে 18√3। আমাকে ফাইনালি x এর একটা মান বের করতে হবে, আমরা করব। তাহলে আমরা এখান থেকে আস্তে আস্তে যাই। এখান থেকে আমি যেটা করতে পারি, পরের লাইনে এসে আমি লসাগু বের করে ফেলতে পারি। তাহলে আমি লসাগু যদি করি, নিচে x কিউব থাকে, এই দুটা গুণ করে দিলে আমার আসতেছে x টু দি পাওয়ার 6 প্লাস এটা তো 1ই থাকবে, ইকুয়াল টু হচ্ছে 18√3। ওকে, ভালো কথা। এরপরে আমি থার্ড লাইনে এসে কথাটা এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 x কিউব। 18√3 x কিউব কিচ্ছু না, শুধু এটাকে আর গুণন করে দিলাম। ঠিক তার পরের লাইনে এসে আমি লিখতে পারি এরকম যে x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এই কথাটা আমি লিখতে পারি। এখন প্রশ্ন হতে পারে বা এই জায়গায় এসে একটা জিনিস বোঝার মতো থাকতে পারে, একটা জিনিস এই জায়গায় আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করে আসছি বা এতক্ষণ পর্যন্ত আমরা যে প্যাটার্নগুলো ফলো করে আসছি, সেই প্যাটার্নে আমরা সবসময় দেখেছি যে আমরা এক্স টাইপের রাশিগুলোকে এক পাশে রাখতাম, অর্থাৎ চলক টাইপের রাশিগুলোকে আমরা এক পাশে দিয়ে শুধু যেগুলো নাম্বার ছিল সেগুলোকে আমরা ডান পাশে রেখেছি। তাহলে হিসাব অনুযায়ী আমাদের এখানে হওয়া উচিত ছিল x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 x কিউব, 1টাকে আমাদের ডান পাশে নিয়ে আসা দরকার ছিল। সেটা না করে আমরা সবগুলোকে বাঁদিকে কেন রাখলাম, বা আপনি কিভাবে বুঝলেন, আমি পরীক্ষার হলে কিভাবে বুঝবো যেটা সবগুলোকে আমার এক পাশে রাখতে হবে? এটা বোঝার আসলে কোনো পদ্ধতি আছে কিনা? আমি আপনাদেরকে বারবার বলি যে ম্যাথে আমি আসলে কোন দিকে আগাবো এটা কিন্তু প্রি মাইন্ড সেট আপ রাখা যাবে না। আপনি চর্চা করবেন অনেক, প্র্যাকটিস করবেন অনেক, কিন্তু আগে থেকেই কোনো একটা মেন্টাল সেট আপ নিয়ে বসে থাকা যাবে না যে আমি ম্যাথটা আসলে কোন দিকে আগাবো। তাহলে আমাকে কি করতে হবে? ম্যাথ দেখে দেখে ম্যাথের ডিমান্ড অনুযায়ী আমাকে আচরণ করতে হবে। অর্থাৎ এই ম্যাথটা আমার কাছে কি ডিমান্ড করতেছে, ও আমার কাছে কি চাচ্ছে, সেটা দেখে আমি সিদ্ধান্ত নিব যে আমি কোন দিকে যাব। আমি এই জায়গা থেকে তাকিয়ে দেখলাম যে আমি যদি 1টাকে ডান পাশে নিয়ে আসি তাহলে আমার শেষ রক্ষাটা হয় না, কারণ আমি তো এই 18√3 x কিউব এটাকে কোনো সূত্রে ফেলতে পারতেছি না। সো ফার এটাকে কোনো সূত্র বের করার সুযোগ নেই। আমি রাশিটার দিকে তাকালে আপনি নিজেও বুঝবেন যেহেতু কোনো সূত্র ফেলার সুযোগ নাই, সুতরাং সবগুলো রাশিকে এক পাশে আনি, এটা দেখে আমি কোনো কিছু কমন নিতে পারি কিনা। আরেকটা বিষয় হতে পারে যে আমার আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে যে এই পেঁচালো রাশিগুলোকে শুধুমাত্র এক্স একটা সিঙ্গেল চলকে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে পরের লাইনে আসি। আমি এই 1টাকে যদি ডান পাশে রাখতাম, একটু ইমাজিন করেন তো, তাহলে আমার রাশিটা হতো কেমন, জাস্ট একটু ইমাজিন করেন। কারণ আমি যদি বিষয়টাকে এরকম করতাম, তাহলে এইটাকে কি আলটিমেটলি কোনো সূত্রে ফেলার সুযোগ আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 x কিউব, এটা কি কোনো ধরনের কোনো সূত্র ফেলার সুযোগ আছে? কোন সূত্র আছে? মানে জাস্ট একটু ইমাজিন করেন, আমি আপনাদের মানে চিন্তা করার সুবিধার্থে লাইনটা দিচ্ছি। এখানে কি কোনো ধরনের কোনো সূত্র ফেলবে? আপনি একটু মনে মনে ভাবেন তো। ধরেন আপনি এক্স কিউব কমনও নিলেন, আপনি এখান থেকে জাস্ট ইমাজিন, এখান থেকে আপনার চিন্তার জগৎটাকে প্রসারিত করার জন্য বলছি আমি। এখান থেকে ধরেন এক্স কিউব একটা কমন নিলেন, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এক্স কিউব মাইনাস 18√3 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে পরের লাইনে এসে আপনি কি করবেন? আসলে পরের লাইনে আপনাকে লিখতে হয় এরকম এক্স কিউব মাইনাস 18√3 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স কিউব, এরকম লিখতে হয়। এখন দেখেন এই রাশি থেকে আপনি আগাবেন কোন দিকে? কোনো সূত্র আসবে, কোনো সমাধান আসবে আপনার এখান থেকে? আর কোনোভাবে আগানোর সুযোগ আছে কি আপনার?
সুযোগ নাই, কারণ এরপরে এক্স কিউবটাকে আপনার ডান পাশে নিয়ে আসতে হয়। মানে ব্যাপারটা অনেকটা এরকমই হয়, এক্স কিউবকে এরপর ডান পাশে যদি নিয়ে আসেন তাহলে পরের লাইনে লিখতে হবে ব্যাপারটা এরকম যে -18√3 ইকুয়ালটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স কিউব। তাহলে আলটিমেটলি আপনি এর মধ্যেই ঘুরতে থাকবেন, এক্স এর মান আর আপনার বের হবে না। আমি বুঝাতে পারছি? আলটিমেটলি আপনার আর এক্স এর মান বের হওয়ার কোনো সুযোগ নেই, বা এক্স এর মানটা আর বের হচ্ছে না। বা ধরেন আপনি এখানে মাইনাস দিয়ে দেন, অসুবিধা নেই। মাইনাস দিয়েও যদি করেন আপনি দেখবেন আপনার রাশিটা এক্স কিউব 1 ডিভাইডেড বাই এক্স কিউব এর মধ্যে ঘুরতে থাকবে, ব্যাক টু দা স্কোয়ার হয়ে যাবে, রাইট? এর জন্যই যেহেতু আমি এটাকে কোনো সূত্রে ফেলতে পারতেছি না, সুতরাং ওয়ানটাকে আমি ডান পাশে নিচ্ছি না, বরং ওয়ানটাকে এই পাশে রেখে আমি দেখি কিছু করা যায় কিনা। এই জন্য আমি পরের লাইনটা লিখলাম এভাবে যে x⁻6 মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমি দেখি এখান থেকে কিছু বের করা যায় কিনা, কোন সূত্র এখান থেকে ফেলা যায় কিনা। আচ্ছা, এরপরে লেখার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে থার্ড লাইনে এসে আমি দেখি এটাকে এখন আমি একটা সূত্রে ফেলতে পারি কিনা। আমি যেটা করলাম আমি একটু ভেবে চিন্তে দেখলাম যে এটাকে এভাবে লেখা যায় a স্কয়ার মাইনাস 2a। খেয়াল করেন ভালো করে, আমি এখন এটাকে একটা সূত্রে ফেলার চেষ্টা করতেছি। শুরুতেই আমি যেটা করলাম যে a স্কয়ার দিয়ে দিলাম, মানে এক্সটাকে ভেঙে আমি লিখলাম এক্স কিউব তার হোল স্কয়ার। তাহলে আমার সূত্রটা তো জানি আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই বেসিক সূত্রটা আমি দেখি এখানে প্রয়োগ করা যায় কিনা। তো প্রয়োগ করতে গিয়ে আমি এখানে দেখলাম 2a। এখন আমার রাশিটা কি 18√3 এক্স কিউব, আমি এর মধ্যে 2x কিউব পেয়ে গেছি, তাহলে আমার আর বাকি থাকতেছে কি? আমি যদি এখানে লিখি 9√3 তাইলে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যায় না? দেখেন তো, কারণ আলটিমেটলি এটাকে গুণ করে দেখেন 9 দুগুণে 18 18√3 এক্স কিউব, এটাই তো আসে। তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে সূত্রে ফেলা। আমি লিখলাম a স্কয়ার মাইনাস 2ab, তাহলে এর পরের কথাটি আমার লিখতে হয় না প্লাস b স্কয়ার, সূত্র তো আমার তাই ডিমান্ড করতেছে। তাহলে লেখেন 9√3 হোল স্কয়ার প্লাস 1, তো আগের মতোই ছিল, আগের মতোই রেখে দেন, কোনো সমস্যা নেই। এখন এই জায়গাতে একটা সমস্যা আছে, সমস্যাটা আপনাকে আমি বোঝাই। সমস্যাটা হচ্ছে আমি তো আমার ম্যাথে একেবারে নতুন ভাবে কোনো কিছু আনার সুযোগ নাই, আনতে হলে আমাকে দুই পাশেই আনতে হবে। একটা অঙ্কে আমি যদি নতুন ভাবে কোনো কিছু আনতে চাই তাহলে আমাকে সেটা দুই পাশে একই জিনিসই আনতে হবে, না আনলে আমি নতুন ভাবে এক পাশে কোনো কিছু যোগ বা বিয়োগ করার সুযোগ অঙ্কের নাই। এখন আমার বাঁদিকের রাশিটা একটু খেয়াল করেন, আমার এখানে x⁻6 ছিল, পরের লাইনে আমি ভেঙে ফেলছি কিন্তু আমার মান তো অপরিবর্তিত আছে, x⁻6ই আছে। এরপরে 18√3 এক্স কিউব ছিল, সেটাকেও আমি ভেঙে লিখেছি 2x কিউব ইন্টু 9√3, অর্থাৎ আমার একই জিনিসই আছে। এরপরে আমি 9√3টাকে হোল স্কয়ার করে দিলাম, কারণ আমি এখানে একটা সূত্র বের করার চেষ্টা করতেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমি বের করার চেষ্টা করতেছি। এই সূত্র বের করতে গিয়ে আমি দেখলাম যে আমার এই রাশিটা সম্পূর্ণ নতুন ভাবে চলে আসছে, এটা আমার আগের অঙ্কে বা আগের লাইনে আমার ছিল না, এটা একেবারেই নতুন ভাবে আমি এই লাইনে যুক্ত করেছি, আমার আগের লাইনটাতে এটা ছিল না। তাহলে এখন আমার করণীয় কি ভাই, কি করব আমি এখন? যেহেতু একটা জিনিস আমার সম্পূর্ণ নতুন ভাবে যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমি যদি বিয়োগ করে ফেলি কোনোভাবে, অর্থাৎ আমি যদি বিষয়টা কিভাবে লিখি 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাইলে আমার সমস্যার সমাধান হয়ে যায়। কেন সমস্যার সমাধান হয়ে যায়? কারণ একটা প্লাস 9√3 একটা মাইনাস 9√3, এটা তো কাটাকাটি করে, তাহলে কাটাকাটি করলে দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে